এই পডকাস্টটি শুধু পড়ালেখার জন্য। কোনো ভুল পেলে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন। কৌতুক থাকতে পারে, কিন্তু বিষয়টা সিরিয়াস। তাহলে শুরু করা যাক। মুচলেখা দিতে অস্বীকার করলে কেন গ্রেফতার? কারণ আদালতে হাজির হওয়া বা মুচুলেখা দেওয়াটা বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি কেউ এতে বাধা দেয় তাহলে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই তাকে আদালতে হাজির করার জন্য এই ক্ষমতা প্রয়োগ করা হয়। এটা এক ধরনের বাধ্যবাধকতা, যাতে বিচার কাজ সুষ্ঠুভাবে চলে। আচ্ছা রিয়া, সাক্ষী বা ফরিয়াদি মুচলেখা দিতে অস্বীকার করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ১৭১-এর এক উপধারায় বলা হয়েছে। চমৎকার! তুমি যুক্তি সাজাও এমনভাবে মনে হয় কোর্টরুমে অর্কেস্ট্রা চলছে। এবার চলো, পুলিশ কনস্টেবল কি জুয়া খেলার আসরে সার্চ করতে পারে সেটা জেনে নেই। রিয়া, তুমি তো জানো জুয়া খেলা আইনত দণ্ডনীয়, কিন্তু একজন পুলিশ কনস্টেবল কি বিনা পরোয়ানায় জুয়া খেলার আসরে ঢুকে তল্লাশি বা সার্চ করতে পারেন? কনস্টেবল তো ছোট পদ, মনে হয় না পারে, নাকি পারে? হ্যাঁ, পারেন। একজন পুলিশ কনস্টেবলও বিনা পরোয়ানায় জুয়া খেলার আসরে প্রবেশ করে তল্লাশি বা পরিদর্শন করতে পারেন, কারণ ১৮৬১ সালের পুলিশ আইনের ২৩ ধারার উপধারা ১ থেকে ৮ অনুযায়ী যে কোনো পুলিশ অফিসার তার কর্তব্য পালনের জন্য যে কোনো শরাবখানা মানে মদের দোকান ও জুয়ার আড্ডায় বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি বা পরিদর্শন করতে পারেন। আর আমরা তো আগেই জেনেছি যে পিআরবি ১ ধারা ২ অনুযায়ী একজন পুলিশ কনস্টেবলকেও অফিসার হিসেবে গণ্য করা হয়েছে। ওহ, তার মানে কনস্টেবলও এত ক্ষমতা রাখে। এটা তো দারুণ। ঠিক তাই, আইনের চোখে কর্তব্য পালনের ক্ষেত্রে কনস্টেবলও একজন পুলিশ অফিসার। তাই জুয়া খেলার মতো অপরাধ দমনের জন্য তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা রিয়া, একজন পুলিশ কনস্টেবল বিনা পরোয়ানায় জুয়া খেলার আসরে সার্চ করতে পারেন। এটা পুলিশ আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা পুলিশ আইনের ২৩ ধারা এবং পিআরবি ১১৭, ১১৮, ২০৮ ও ১ ধারা ২ বিধি অনুযায়ী বলা হয়েছে। দারুণ! তোমার আইনি জ্ঞান তো দেখছি দিন দিন শানিত হচ্ছে। এবার চলো, আসামি পলায়ন করলে পুলিশ অফিসারের করণীয় কি সেটা জেনে নিই। রিয়া, ধরো একজন আসামিকে আইনসম্মতভাবে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল। তখন পুলিশ অফিসারের কি করণীয়? তাকে আবার ধরতে হবে। একদম ঠিক। যদি কোনো আসামি আইনসম্মত হেফাজত থেকে পালিয়ে যায়, তাহলে তাকে ফৌজদারি কার্যবিধি আইনের ৬৬ ধারা মোতাবেক বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে পুনরায় গ্রেফতার করা যাবে। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭, ৪৮, ৪৯ ধারার নিয়মগুলো প্রযোজ্য হবে, অর্থাৎ প্রয়োজনে দরজা জানালা ভেঙে প্রবেশ বা বের হওয়া যাবে। স্যার, পুলিশ কি তখন জনসাধারণের সাহায্য চাইতে পারে? হ্যাঁ, অবশ্যই। ফৌজদারি কার্যবিধি আইনের ৪২ ধারা মোতাবেক পলায়নকৃত আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ অফিসার জনসাধারণের সাহায্য চাইতে পারবেন। এছাড়াও পুলিশ অফিসারকে নিজে বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ২২৪ ধারা মোতাবেক মামলা রুজু করতে হবে। আর সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারকে বেতার বা টেলিফোনে জানাতে হবে। আচ্ছা রিয়া, আইনসম্মত হেফাজত থেকে আসামি পলায়ন করলে তাকে বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করে গ্রেফতার করা যাবে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৬৬ ধারায় বলা হয়েছে। চমৎকার! তুমি আইনের বই পড়ো না, বইটাই যেন তোমার কাছ থেকে শেখে। এবার চলো, হাজতখানায় রাখার পূর্বে কি কি করণীয় সেটা জেনে নিই। রিয়া, ধরো আসামিকে গ্রেফতারের পর আসামিকে সরাসরি হাজতে ঢুকিয়ে দেওয়া যায় না। হাজতে রাখার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পালন করতে হয়। জানো সেগুলো কি কি? আসামির শরীর পরীক্ষা করা। একদম ঠিক। গ্রেফতারের কারণ উল্লেখ করে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। যদি আসামির গায়ে আঘাতের চিহ্ন থাকে তাহলে নিরপেক্ষ ব্যক্তিকে ডেকে এনে দেখাতে হবে এবং পিআরবি ৩২৮ খ নিয়ম অনুযায়ী জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। যদি আসামি অসুস্থ থাকে তাহলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে হাসপাতালে পাঠাতে হবে। স্যার, হাজতখানার ভেতরে কি কোনো বিপজ্জনক জিনিস রাখা যাবে? না না না, আসামি যাতে আত্মহত্যা করতে পারে এমন কোনো বস্তু পিআরবি ৩২৮ নিয়ম অনুযায়ী হাজতখানার ভেতরে রাখা যাবে না।
হাজতখানার দরজা জানালা ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে। আর যদি আসামি সামরিক বাহিনীর সদস্য হয় তাহলে তার নিজ ইউনিটের প্রধানকে জানাতে হবে। একটু ভেবে, আচ্ছা রিয়া, আসামির গায়ে আঘাতের চিহ্ন থাকলে নিরপেক্ষ ব্যক্তিকে ডেকে এনে দেখাতে হবে এবং জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, এটা পিআরবি এর কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা পিআরবি ৩২৮ খ নিয়ম অনুযায়ী বলা হয়েছে। দারুণ, তোমার আইনি জ্ঞান তো দেখছি দিন দিন শানিত হচ্ছে। এবার চলো গ্রেফতারের পর পুলিশ অফিসারের কর্তব্য কী সেটা জেনে নিই দৃঢ় কণ্ঠে। রিয়া, গ্রেফতারের পর পুলিশ অফিসারের অনেকগুলো কর্তব্য থাকে যা আসামির অধিকার এবং বিচার প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর কিছু অংশ আগেই আলোচনা করেছি, যেমন দেহ তল্লাশি, কিন্তু আরও কিছু বিষয় আছে। স্যার, যেমন কি হাতকড়ি পরানো যাবে কিনা? খুব ভালো প্রশ্ন। যদি আসামি অতি বৃদ্ধ, রোগী, অক্ষম, দুর্বল, শিশু বা মহিলা হয় তাহলে হাতকড়ি লাগানো যাবে না। এছাড়াও আটক আসামির দেহ তল্লাশি করে যদি আপত্তিকর কোনো বস্তু বা অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা তৈরি করে আদালতে পাঠাতে হবে। ও, তার মানে সবাইকে হাতকড়ি পরানো যায় না। আর যদি আসামি জামিনযোগ্য হয়? আচ্ছা, এবার একটু মজার বিষয় বলি। যদি আসামি জামিনযোগ্য হয় তাহলে জামিনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বা ওসি নিজেই জামিন দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৫৭ ধারার ২, ৫৯ ধারার ৩, ১৬৯ ধারার ১৭০ ধারার ৪৯৬ ধারার ৪৯৭ ধারার ২ ধারা অনুযায়ী এটা করা হয়। ব্যাপারটা অনেকটা টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়ার মতো। টিকিট থাকলে কেউ আটকাতে পারবেন না। তার মানে জামিনযোগ্য হলে পুলিশ নিজেই ছেড়ে দিতে পারে? তাহলে তো কয়েদিদের জন্য এটা লটারির মতো। আচ্ছা, গ্রেফতারের পর তাদের কি খেতে দেওয়া হয়? বিরিয়ানি নাকি ডাল ভাত? বিরিয়ানিও না হলেও আসামিকে যথাসময়ে খাদ্য সরবরাহ করতে হবে। সে তো আর উপোস থাকবে না। এটা কিন্তু মানবিক দিক। যেমন আমরা অতিথি আপ্যায়ন করি তেমন আর কি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযুক্ত আসামিকে কোনো প্রকার নির্যাতন করা যাবে না। নির্যাতন করা যাবে না? তাহলে যদি আসামি তথ্য দিতে না চায় তখন কি পুলিশ তাকে মন খারাপ করা শাস্তি দিবে নাকি অন্য কোনো কৌশল ব্যবহার করবে? মন খারাপ করা শাস্তিও নয়। পুলিশ আইনের ২৯ ধারার ৭ এবং দণ্ডবিধির ৩৩০ এবং ৩৩১ ধারা অনুযায়ী শারীরিক বা মানসিক কোনো প্রকার নির্যাতনই করা যাবে না। এটা অনেকটা খেলার মাঠে ফেয়ার প্লের মতো। যতই জিততে চাও না কেন, নিয়ম ভাঙা যাবে না। তাহলে যদি কেউ সত্যিই খুব খারাপ কিছু করে থাকে তাকেও নির্যাতন করা যাবে না? এটা তো সিনেমার সঙ্গে একদমই মেলে না। আইন এখানে খুবই স্পষ্ট। নির্যাতন করলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য থাকে না, বরং পুলিশ নিজেই ফেঁসে যেতে পারে। আইন সবার জন্য সমান। অপরাধী হলেও তার কিছু অধিকার থাকে। তাহলে পুলিশকে খুব সাবধানে কাজ করতে হয়। জামিন, খাবার, নির্যাতন না করা, অনেক কিছু মাথায় রাখতে হয়। একদম, এটাই আইনের শাসন। যেমন ফৌজদারি কার্যবিধি আইনের ৫৭ ২ ধারা অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হয়। এটা তার অধিকার। তার মানে পুলিশ শুধু ধরেই না, বরং জামিনের ব্যবস্থা করে, খাবার দেয়, আর সবচেয়ে বড় কথা, কোনো রকম নির্যাতন করতে পারে না। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে আদালতেও হাজির করতে হয়। আইন তো দেখছি অপরাধীর জন্য যত্ন আত্মীর ব্যবস্থা রেখেছে। এখন মনে হচ্ছে গ্রেফতার হওয়াটাও হয়তো সবসময় ভয়ের কিছু নয়, যদি আইন মেনে চলা হয়। একদম ঠিক বলেছ। আইন তো দেখছি অপরাধীর জন্য বেশ যত্ন আত্মীর ব্যবস্থা রেখেছে। এখন মনে হচ্ছে গ্রেফতার হওয়াটাও হয়তো সবসময় ভয়ের কিছু নয়, যদি আইন মেনে চলা হয়। কিন্তু রিয়া, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। তুমি বললে আসামিকে কোনো প্রকার নির্যাতন করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার জানতে ইচ্ছে করছে, এটা পুলিশ আইনের কোন ধারা এবং দণ্ডবিধির কোন ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে? স্যার, এটা পুলিশ আইনের ২৯-৭ ধারা এবং দণ্ডবিধির ৩৩০-৩৩১ ধারায় বলা হয়েছে। চমৎকার! তোমার মুখে আইনের ধারা মানেই যেন গান হয়ে বাজে। এবার চলো গ্রেফতারকৃত ব্যক্তির আইনানুগ অধিকারগুলো জেনে নেই।